আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সেল ইনজুরি, সেল ডেথ এবং অ্যাডাপ্টেশন খুবই গুরুত্বপূর্ণ টপিক। এবং এইখানে আমরা মোটামুটি দাগানোর চেষ্টা করেছি যে আপনাদের জন্য কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আসলে এখানে খুব বেশি দাগানোর কিছু নাই, কারণ প্রতিটা টপিক থেকে অসংখ্যবার বিভিন্নভাবে প্রশ্ন এসেছে। ওকে, সো আমরা ইনশাল্লাহ একটু একটু করে আলোচনা করি। প্রথমত আসেন যে এখানে আমরা যদি যাই যে সেলুলার রেসপন্সটা কি হয় যখন আমাদের শরীরে কোনো একটা জায়গায় ইনজুরি হয়, তখন আমাদের সেল সেখানে আসলে কিভাবে রেসপন্স করে। তো প্রথমত সেল যেটা করতে চায়, আপনারা যদি এই বক্সটা দেখেন ইনশাল্লাহ এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যখনই একটা ধরেন আমাদের নর্মাল একটা সেল সব সময় তার একটা নর্মাল স্টেট মেনটেন করতে চায়। এই যে সে তার একটা নর্মাল স্টেট মেনটেন করতে যাচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে হোমিওস্টেসিস। এগুলো আমরা ফিজিওলজিতে পড়ে আসছি। বাট যখন কোনো একটা কারণে তার ফিজিওলজি বাধাগ্রস্ত হয়, তখন সেই ফিজিওলজিটা বাধাগ্রস্ত হতে পারে, তার কোনো একটা স্ট্রেস আছে। স্ট্রেসটা কীরকম, যে এই সেলটা নর্মালি যে কাজ করার কথা সে তার থেকে তাকে খুব বেশি কাজ করতে বলা হচ্ছে, সো এটা একটা স্ট্রেস হতে পারে। তো এই স্ট্রেস যখন হয় বেশি, তখন নর্মাল সেলটা কি করে, অ্যাডাপ্ট করে নেওয়ার চেষ্টা করে। অ্যাডাপ্ট করে নেওয়ার চেষ্টা কীভাবে করতে পারে, দেখা যেতে পারে যে সেলটা আগে যতটুকু সাইজ ছিল এর থেকে সাইজ তার বড় হয়ে গেল, যেটাকে আমরা বলি হচ্ছে হাইপারট্রফি। অথবা আগে একটা সেল দিয়ে কাজ করতো, এখন যখন অনেক স্ট্রেস চলে আসলো তখন সে আসলে একাধিক স্ট্রেস মানে একাধিক সেলকে আসলে নিয়ে আসার চেষ্টা করলো, এটাকে আমরা বলি হচ্ছে হাইপারপ্লেশিয়া। তাহলে হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া এরকম বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে এই রকম স্ট্রেস যখন সে আর সামলাতে পারে না, একটা সময় যখন সে খুব হয়রান হয়ে যায়, তখন সেখান থেকে ডেভেলপ করে ফেলতে পারে সেল ইনজুরি। তাহলে নর্মাল সেলে যখন আপনি কন্টিনিউয়াসলি স্ট্রেসের উপর রাখবেন, এটা অ্যাডাপ্ট করার চেষ্টা করে, বাট এট সাম পয়েন্ট সেটা অ্যাডাপ্ট করতে যখন পারে না, তখন তাদের ডেভেলপ করে সেল ইনজুরি। ওকে, 2 নম্বর কথা হচ্ছে, একটা সেলে যদি সরাসরি কোনো ইনজুরি সিস্টেমলি চলে আসে, সেই ইনজুরি সিস্টেমলিটা হতে পারে কোনো ফ্রি রেডিক্যাল বা কোনো এনার্জি বা কোনো ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, ধরেন হাইপোক্সিয়া, এরকম ঘটনাগুলো যখন আসে, তখন সরাসরি সেলটার মধ্যে একটা ইনজুরি হয়। তবে এই ইনজুরিটা যদি মাইল্ড এবং ট্রানজিয়েন্ট হয়, মানে এটা কম সময়ের জন্য হচ্ছে, কম পরিমাণে হচ্ছে, ইনজুরিটা কম পরিমাণ এবং হচ্ছে কম সময়ের জন্য, তখন সেটা হচ্ছে রিভার্সিবল ইনজুরি হয়। তার মানে এটা আবার রিভার্স করে ফেলতে পারে, সেলটা আবার নর্মাল অবস্থায় চলে যেতে পারে। কিন্তু যদি সেই ইনজুরিটা সিভিয়ার হয় এবং হচ্ছে প্রোগ্রেসিভ হয়, তার মানে খুব বেশি ইনজুরি এবং যে ইনজুরিটা হচ্ছিল এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তখন সেলটার ক্ষেত্রে ঘটে হচ্ছে ইরিভার্সিবল ইনজুরি। তাহলে ইরিভার্সিবল ইনজুরি থেকে আমরা বুঝতে পারলাম যে এই ইরিভার্সিবল ইনজুরিটা কখনোই আগের অবস্থায় ফেরত যেতে পারবে না। তাহলে এই সেলটাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে সেলটা স্বেচ্ছায়, সেল বুঝতে পারে যে ঠিক আছে আমি আর সার্ভাইভ করতে পারবো না, তখন সেল তার জেনেটিক্যালি প্রোগ্রাম মেকানিজমটা অ্যাক্টিভেট করে ফেলে এবং অ্যাক্টিভেট করার মাধ্যমে সে নিজে নিজে মারা যায়। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোপ্টোসিস। যখন তার জেনেটিক্যালি প্রোগ্রাম মৃত্যু হয়, তখন সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসের এক্সাম্পল হচ্ছে, যেমন ধরেন বিভিন্ন রকম গুপ্তচর এজেন্টরা আছে না, ওই যে র বা মুসাদ এরকম। সো এদের এজেন্টদের আগের যেটা করা হতো, কেজিবি এজেন্টদের এরকম একটা দাঁত দেওয়া হতো, সে দাঁতের নিচে থাকতো হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। তো তারা যখন কোনো একটা কারো কাছে ধরা পড়ে যেত, কিছু করার নাই, তো ওই সময় তারা যেটা করতো, যেন তাদের পেটের ভিতর থেকে কোনো ইনফরমেশন বের না করতে পারে, টর্চার করলে যেন কাজ না হয়, তারা হচ্ছে সায়ানাইড খেয়ে মারা যেত। তো এটা একদম জেনেটিক্যালি প্রোগ্রাম তাদেরকে করে দেওয়া হয়েছে যে তোমরা যখন এরকম একটা অবস্থায় পড়ে যাবা যে তুমি আসলে আর বেঁচে ফেরার উপায় নাই, তখন তুমি সায়ানাইড দিয়ে নিজেকে নিজে ধ্বংস করে ফেলো। তাহলে এই যে নিজেকে নিজে ধ্বংস করা, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আবার ধরেন সে অ্যাপোপ্টোসিস করতে চাইলো না, সে গোলাগুলি করলো, অপোজিট পক্ষের লোকের সাথে গোলাগুলি করলো, এখানে একটা বিধ্বংসী কাজ হলো, তখন সেটাকে আমরা বলি হচ্ছে নেক্রোসিস। তাহলে ইরিভার্সিবল ইনজুরিটা দুইটা পর্যায়ে হতে পারে, নেক্রোসিস হতে পারে অথবা অ্যাপোপ্টোসিস হতে পারে। এই সমস্ত যে চার্ট যেটা আমরা পড়লাম, সেই চার্ট নিয়ে আসলে এখানে কথাবার্তা বলা হয়েছে। কি বলা হয়েছে, যখন বলা হচ্ছে অ্যাডাপ্টেশন, কখন অ্যাডাপ্টেশন হচ্ছে রিভার্সিবল, ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল রেসপন্স। যখন আমাদের ফিজিওলজিক্যাল স্টেটে কোনো একটা চেঞ্জ আসছে, যেমন প্রেগনেন্সি। নর্মালি প্রেগনেন্সিতে আমাদের শরীরের প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা অর্গান একটা মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য তৈরি, বাট প্রেগনেন্সিকে তাকে দুইজন মানুষকে সাপোর্ট দিতে হচ্ছে, তার মানে একটা শরীর একটা স্ট্রেসে পড়ে গেল। সো আমাদের ফাংশনাল কিছু চেঞ্জ আসে, স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আসে, এই জিনিসগুলোকে আমরা বলি অ্যাডাপ্টেশন। এবং যখন আসলে সেলটা এরকম অ্যাডাপ্টেশন করতে পারে না, তখনই সমস্যা হয়। তাহলে অ্যাডাপ্টেশন কিভাবে করতে পারে, সেলের সাইজটা বড় হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি হাইপারট্রফি। সেলের নাম্বার বেড়ে যেতে পারে, যেটাকে আমরা বলি হাইপারপ্লেশিয়া। অথবা যদি কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস না থাকে, ধরেন মেটাবলিক অ্যাক্টিভিটি যদি কমে যায়, আমরা স্ট্রেসে যে সবসময় সব কিছু বাড়ে এরকম না, কমেও যেতে পারে। মেটাবলিক অ্যাক্টিভিটি যদি কমে যায়, তখন হয়ে যেতে পারে অ্যাট্রফি। অথবা মনে করেন যে এই টাইপের সেল দিয়ে আর কাজ হচ্ছে না, নতুন একটা টাইপের সেল আমাদের দরকার, তখন যেটা হবে মেটাপ্লেশিয়া। তাহলে আমাদের অ্যাডাপটিভ রেসপন্স হচ্ছে চারটা: হাইপারট্রফি, হাইপারপ্লেশিয়া, অ্যাট্রফি, মেটাপ্লেশিয়া। হাইপারট্রফিতে হচ্ছে সেলের সাইজ বড় হয়,
হাইপারপ্লাসিয়াতে হচ্ছে সেলের নাম্বার বড় হয় বা বেশি হয়, অ্যাট্রোফিতে হচ্ছে সেলের সাইজটা ছোট হয়ে যায়, মেটাপ্লাসিয়াতে হচ্ছে সেলটা এই সেল থেকে অন্য সেলে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে। এবং এই স্ট্রেস যদি ইলিমিনেটেড করে ফেলে তাহলে সেলটা আগের অবস্থায় চলে যাবে। কিন্তু যদি দেখা যায় যে এই অ্যাডাপটিভ রেসপন্সের লিমিট অতিক্রম করে ফেলেছে, অথবা সেলটা কোনো ড্যামেজিং কোনো ইনসাল্টের মাধ্যমে, এরকম কোনো ইনসাল্ট হলো যেটা সেলটাকে ড্যামেজ করে ফেলেছে, অথবা একদম ক্রিটিক্যাল নিউট্রিয়েন্ট যেমন হচ্ছে অক্সিজেন, গ্লুকোজ, এগুলো যদি না থাকে, তখন সেলটা তার এসেনশিয়াল ফাংশনটা করতে পারে না। এবং সেল যখন এসেনশিয়াল ফাংশন করতে পারে না, তখন সেটাকে আমরা বলি সেল ইনজুরি, যেটা হতে পারে রিভার্সিবল, সেটা হতে পারে ইরিভার্সিবল। রিভার্সিবলটা আমরা কোনটা বললাম, যেটা মাইল্ড হবে, ট্রানজিয়েন্ট হবে। আর যদি সিভিয়ার হয়, পারসিস্টেন্ট হয়, তখন সেটা চলে যাবে হচ্ছে ইরিভার্সিবল ইনজুরি। এবং এই ইরিভার্সিবল ইনজুরির নেক্সট পরিণতি হচ্ছে সেল ডেথ। এবং সেল ডেথ হতে পারে দুইভাবে, একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। ওকে। তাহলে মোটামুটি আমার মনে হয় যে আপনারা আসলে বিষয়টা বুঝে গেছেন। এইখানে যদি ছবিটা দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা নর্মাল মায়োসাইট। এই যে নর্মাল মায়োসাইটটাকে আমরা দেখতে পাচ্ছি, সো এই নর্মাল মায়োসাইটটার মধ্যে এখন কিছু চেঞ্জ হচ্ছে। একটা সেকেন্ড, একটু দেখি আমরা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নর্মাল মায়োসাইট। হ্যাঁ, এখন এই নর্মাল মায়োসাইটটা কি হচ্ছে, নর্মাল মায়োসাইটের মধ্যে যে সমস্যাটা হয়, ওকে, এই নর্মাল মাইন্ডসেটটা কি হচ্ছে, যখন আপনার কোনো একটা লোড আসতেছে বা অ্যাডাপ্টেশন হচ্ছে, তাহলে আমাদের হার্ট নর্মালি বিট করছে, নর্মালি হার্ট পাম্প করছে, কিন্তু মনে করেন একজনের এখন কার্ডিয়াক আউটপুট বেশি দরকার, অথবা তার কোনো একটা, তার হচ্ছে হাইপার টেনশন হয়ে গেছে। সো হাইপার টেনশন যখন হয়, তখন তাকে বেশি প্রেশারের এগেনস্টে, বেশি ব্লাড প্রেশারের এগেনস্টে হার্টটাকে পাম্প করতে হয়। আমরা জানি যে হার্ট, সো হার্ট থেকে অ্যাওর্টা বেরোলো। সো এই যে হার্ট থেকে যে অ্যাওর্টাটা বেরোচ্ছে, এখন এই জায়গাতে যদি অনেক স্ট্রেস থাকে, তখন সে ব্লাডটা পাঠাইতে তার অনেক কষ্ট হবে। এই কষ্ট করার জন্য সে এক্সট্রা কিছু মাসেল নিয়ে আসবে, অথবা আগের মাসেলগুলোকে অনেক মোটা কাটা করে ফেলবে। এই যে আগের মাসেলগুলোকে অনেক মোটা করে ফেলছে, অ্যাডাপ্ট করে ফেলছে, মাসেলের পাওয়ার বাড়ায় দিচ্ছে। দিস ইজ অ্যাডাপ্টেশন এবং দিস ইজ হাইপারট্রফি। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে মাসেলের যে লেয়ারটা ছিল কত ছোট লেয়ার, বাট এইখানে মাসেলগুলো অনেক মোটা একটা লেয়ার তৈরি করলো। তার মানে এইটাই হচ্ছে তার হাইপারট্রফি। ওকে, তো আমরা আশা করি হাইপারট্রফিটা বুঝতে পেরেছি। অন্যদিকে এখানে কি হচ্ছে, এখানে দেখেন যদি কোনো কারণে সেল ইনজুরি ডেভেলপ করে, সেল ইনজুরির কারণে কি হচ্ছে, এখন এই জায়গাতে ধরেন কোনো একটা কারণে অক্সিজেন নাই বা নিউট্রিয়েন্ট নাই, এরকম কিছু যখন না থাকে, তখন ডেভেলপ করে হচ্ছে সেল ডেথ। সেল ডেথ হলে কি হচ্ছে, আমরা যদি দেখি এই অংশটাতে, যে এইখানের মাসেলগুলো মরে যাচ্ছে, এই জায়গাটা অংশটা সাদা হয়ে গেছে, তার মানে এই জায়গার মাসেলটাও পরে মারা যাবে। তাহলে এটা হতে পারে সেল ডেথ। সো আমরা বুঝতে পারলাম যে নর্মাল মায়োসাইট যখন অ্যাডাপ্টেশনের ফেজে থাকে, তখন তার হাইপারট্রফি হতে পারে, হাইপারপ্লেশিয়া হতে পারে, অ্যাট্রফি হতে পারে, মেটাপ্লেশিয়া হতে পারে। আর অন্যদিকে যদি কারো সেল ইনজুরি হয়, তখন সেখান থেকে পরবর্তীতে ডেভেলপ করতে পারে হচ্ছে সেল ডেথ। ওকে, তাহলে এই কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সো এখানে মোটামুটি আলোচনা করা হচ্ছে যে সেল ডেথ কিভাবে হয়। তাহলে আমরা বললাম যে নেক্রোসিসের কথা বলেছি, অ্যাপোপ্টোসিসের কথা বলেছি। এই কজগুলো, এগুলো আপনারা মোটামুটি রিডিং পড়লে পারবেন। তাহলে আমরা এইখানে আমাদের কনসেপ্ট ব্যাখ্যা করেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনাদের কনসেপচুয়াল আলোচনা, কনসেপ্ট, এটা জাস্ট রিডিং পড়লেই আপনার হবে ইনশাল্লাহ। হুম। কিন্তু আমাদের জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটা সামারাইজ ভার্সন, এবং এখান থেকে আপনারা বিভিন্ন কোশ্চেন আনসার ইনশাল্লাহ আপনারা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এখন এখানে আমরা একটা জিনিস দেখি, যে এই যে সেলের মধ্যে যে আমরা বলেছি যে সেলের মধ্যে স্ট্রেস আসে, তো স্ট্রেস আসলে আসলে কী রকম সমস্যা হতে পারে, ঠিক আছে। তাহলে যখন স্ট্রেস আসে, তো স্ট্রেসের মধ্যে সেল টিপিক্যাল অ্যাডাপ্টেশন ছাড়াও তখন সেল ইনজুরি হয়, সেল ডেথ হতে পারে। এবং স্ট্রেসের মধ্যে আরও কিছু ঘটনা ঘটতে পারে, যেমন দেখেন মেটাবলিক ডিরেঞ্জমেন্ট হয়, মানে মেটাবলিক যে অ্যারেঞ্জমেন্ট ছিল, যেভাবে একটা সেলের মেটাবলিজম নর্মালি হওয়ার কথা, তখন সেটা হতে পারে না। এবং এরকম মেটাবলিক ডিরেঞ্জমেন্ট এবং হচ্ছে ক্রনিক ইনজুরি যখন হয়, তখন সেলের মধ্যে বিভিন্ন রকম একিউমুলেশন হয়। সেলের মধ্যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, এদেরকে তারা ঠিকমতো ইউজ করতে পারে না, এদের একিউমুলেশন হয়। এর পাশাপাশি ক্যালসিয়ামও অনেক সময় সেলের মধ্যে জমা থাকতে পারে। তাহলে আমরা বুঝলাম, যদি একটা সেলের মধ্যে মেটাবলিক ডিরেঞ্জমেন্ট এবং হচ্ছে ক্রনিক ইনজুরি থাকে, তখন সেলের মধ্যে ইন্ট্রাসেলুলার একিউমুলেশন হতে পারে। তাহলে ইন্ট্রাসেলুলার একিউমুলেশনটাও কিন্তু আপনার শরীরে একটা স্ট্রেসের লক্ষণ, ঠিক আছে। এই কথাগুলো আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। ওকে। তাহলে এবার আসি আমরা, এইটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কজেস অফ সেল ইনজুরি। একটা সেলের ইনজুরির কী কী কারণ আমরা চিন্তা করতে পারি। তাহলে কজেস অফ সেল ইনজুরিতে আমরা যদি একটু খেয়াল করি, যে আমি এখানে একটা ছবি এঁকেছি পরবর্তীতে মনে রাখার জন্য, একটু একটু করে আমরা বুঝাই। তাহলে দেখেন একটা সেলের আসলে কাজ করার জন্য কি দরকার হয়। সেলের মূল কাজ হচ্ছে, সেল আপনার তার নির্দিষ্ট কিছু কাজ যেগুলো করার সেগুলো সে করে। বাট একটা সেলকে যদি আপনি একটা ইউনিট হিসাবে চিন্তা করেন, আপনার বাসায় যেরকম কি করা লাগে, রান্না বান্না করা লাগে, খাওয়া দাওয়া করা লাগে, বাজার করা লাগে,
তাই না? সো তার মানে একটা সেলের মধ্যে কিছু এনার্জি আসবে, সে এনার্জিকে সে ইউটিলাইজ করবে, ইউটিলাইজ করে সে শক্তির মাধ্যমে সেটাকে বের করে দিবে। তাহলে একটা সেলের খেয়ে পরে বেঁচে থাকার জন্য কিছু খাবার দরকার, খাবারটাকে ইউটিলাইজ করে তার এনার্জি তৈরি করা দরকার। এই রকম কোনো কিছু যদি এই সেলটা না থাকে এবং তার একটা সুন্দর একটা, আপনি যেমন বাসায় সুন্দর একটা পরিবেশ নিয়ে থাকেন, এরকম একটা সুন্দর পরিবেশ দরকার। সো এইরকম কোনো একটা জিনিসের মধ্যে যদি ঝামেলা হয়, তাহলে একটা সেলের মধ্যে ঝামেলা হতে পারে। তাহলে এক নম্বর যেটা হচ্ছে, অক্সিজেন ডিপ্রাইভেশন খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ কি? কারণ অক্সিজেন ডিপ্রাইভেশন থাকলে একটা সেল আর বাঁচতে পারে না। কেন? কারণ আমরা জানি যদি একটা সেলের মধ্যে দুই ধরনের রেসপিরেশন হতে পারে, একটা হচ্ছে অ্যারোবিক, একটা হচ্ছে অ্যানারোবিক। তাহলে আমাদের শরীরের সব সেলের মধ্যে ইউজুয়ালি যেটা হয় যে অ্যারোবিক অক্সিডেটিভ রেসপিরেশনটা হয়। তাহলে অ্যারোবিক অক্সিডেটিভ রেসপিরেশন হওয়ার জন্য, যেহেতু এটা অক্সিডেটিভ, তার মানে এখানে অবশ্যই অক্সিজেনের দরকার। আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিডেটিভ ফসফোরিলেশন হওয়ার জন্য অক্সিজেনকে দরকার। তাহলে যখনই আপনার অক্সিজেন নাই বা হাইপোক্সিয়া হচ্ছে, তখনই আপনার অক্সিডেটিভ রেসপিরেশনটা হচ্ছে না। অক্সিডেটিভ রেসপিরেশনটা যদি না হয়, তখন মাইটোকন্ড্রিয়া কাজ করতে পারছে না। মাইটোকন্ড্রিয়া যদি কাজ করতে না পারে, তার মানে এনার্জি প্রোডাকশন হচ্ছে না। এনার্জি প্রোডাকশন যদি না হয়, আপনার শরীরে যত এটিপি কেন্দ্রিক কাজগুলো ছিল, সব এটিপি কেন্দ্রিক কাজ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জানি যে সেলের মধ্যে এটিপি দিয়ে একটা খুব কমন কাজ হয়, কি বলেন তো? একটা পাম্প আছে, কোন পাম্পের সাথে এটিপির নাম জড়িত? কোন পাম্পের সাথে বলেন তো দেখি? এটিপির নাম জড়িত হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের সাথে। তাহলে যখন আপনার সেলের মধ্যে অক্সিজেন নাই, তার মানে আপনার এটিপি নাই, এটিপি নাই মানে মাইটোকন্ড্রিয়া কাজ করতে পারে না। মাইটোকন্ড্রিয়া কাজ করতে না পারা মানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কাজ করে না। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের কাজ কি? তিনটা সোডিয়ামকে ভিতর থেকে বাইরে নিবে, দুইটা পটাশিয়ামকে বাইরে থেকে ভিতরে ঢুকাবে। তিনটা সোডিয়ামকে ভিতর থেকে বাইরে নিবে। তো যখন তিনটা সোডিয়াম বাইরে যাবে, সেই সোডিয়ামের সাথে ওয়াটারও নিশ্চয়ই যাবে, তাহলে সোডিয়াম এবং ওয়াটারগুলো বাইরে যাচ্ছে, পটাশিয়াম ভিতরে ঢুকছে। তার মানে এই পাম্পটা হচ্ছে আপনার এমন একটা নৌকা, এই ধরনের এটা হচ্ছে একটা নৌকা, নৌকার মধ্যে পানি ঢুকে যাচ্ছে। আপনার এই ছিদ্র দিয়ে আপনি হচ্ছে এই নৌকা থেকে পানি বের করতেছেন। কিন্তু যখন আপনার এই যে ছিদ্রটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনার নৌকা পানি বের করার কোনো পদ্ধতি নাই। তার মানে আপনার সেলটার মধ্যে পানি ভরে যেতে থাকবে। সেলের মধ্যে পানি ভরে গেলে সেলটা আরো গোল্লো গাল্লো হয়ে যাবে। তাহলে সেলটা আগের স্ট্রাকচার থেকে এরকম একটা স্ট্রাকচারে পরিণত হবে। সো আপনি এক নম্বর যে জিনিসটা পাবেন, আপনি দেখবেন যে যখনই অক্সিজেন নাই, এটিপি নষ্ট, তখনই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কাজ করে না। এবং যার কারণে সেলুলার ইনজুরির একটা খুবই এক নম্বর ফিচার হিসেবে আপনি পাবেন হচ্ছে সেলুলার সোয়েলিং। এক নম্বর ফিচার হিসেবে আপনি কি পাবেন? সেলুলার সোয়েলিং। তাহলে আমি আশা করি বিষয়টা ব্যাখ্যা করতে পেরেছি যে হাইপোক্সিয়া ইজ এ কজ অফ সেলুলার ইনজুরি, অথবা অক্সিজেন ডিপ্রাইভেশন ইজ এ কজ অফ সেলুলার ইনজুরি। আচ্ছা, এখন হাইপোক্সিয়া কেন হতে পারে? অক্সিজেন কেন আসে না? অক্সিজেনকে নিয়ে আসে কে? অক্সিজেনকে নিয়ে আসে মিস্টার ব্লাড। সো ব্লাড যদি কোনো কারণে আপনার না আসে, তাহলে ব্লাড আসতে পারবে না কেন? তাহলে আপনার যদি ব্লাড কোনো একটা অর্গানে ঠিকমতো না আসে, রিডিউস ব্লাড ফ্লো যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? ইস্কেমিয়া। তাহলে ইস্কেমিয়া ইজ এ কজ অফ সেল ইনজুরি। ওকে। দুই নম্বর কথা, ব্লাড আসতেছে, ব্লাডের মধ্যে অক্সিজেনের কন্টেন্ট কম। তাহলে অক্সিজেন কোত্থেকে আমরা পাই? লাংস থেকে। তার মানে কোনো কারণে লাংস ঠিকমতো কাজ করছে না, অথবা লাংসের মধ্যে ব্লাড সাপ্লাই আপনার ঠিকমতো যাচ্ছে না, তার মানে কার্ডিয়াক ফেলোর। সো হয় আপনার অক্সিজেন ঢুকতেছে না, অথবা সেই অক্সিজেনটা লাংসেই রয়ে গেছে, আপনার টিস্যুতে চলে আসতেছে না। তাহলে এইখানে যে সমস্যাটা হতে পারে, সেটাকে আমরা বলতে পারি কার্ডিও রেসপিরেটরি ফেইলর। ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার যদি কোনো কারণে এনিমিয়া থাকে, তার মানে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি আপনার কমে যাচ্ছে। সো অক্সিজেনের বিষয়টা আপনি খেয়াল করলেন কিনা, যে অক্সিজেনের বিষয়টা কীভাবে আসলো? অক্সিজেনের বিষয়টা আমরা যদি একদম স্টেপ বাই স্টেপ বলি, অক্সিজেনের বিষয়টা এক নম্বর আসে হচ্ছে অক্সিজেন আমাদের বাইরে থেকে প্রবেশ করা হচ্ছে আমাদের লাংসে। তো যদি ছোট্ট করে আমরা এখানে ছবি আঁকি, তাহলে আপনাদের ইনশাল্লাহ মনে থাকবে। তাহলে এক নম্বর আসে হচ্ছে লাংস। এরপরে লাংস থেকে এটা যায় হচ্ছে ব্লাড ভেসেলের মাধ্যমে টিস্যুতে। সো আপনার এই ব্লাড ভেসেলের ফ্লোটা নিশ্চিত করতে হবে। ব্লাড ভেসেলটাকে যদি আপনি একটু জুম আউট করে দেখেন, সো ব্লাড ভেসেলটাকে যদি আমরা একটু জুম আউট করি, এইখান থেকে ব্লাড ভেসেল থেকে আমরা পাবো হচ্ছে মূলত আরবিসি। সো আরবিসির মধ্যে থাকবে হচ্ছে হিমোগ্লোবিন। আরবিসির মধ্যে থাকবে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে হচ্ছে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি থাকে। তাহলে এবং এই সব কিছুর জন্য আমাদের আরেকটা অর্গান দায়ী থাকে, যে যে হার্ট, সেও হচ্ছে এগুলোতে হেল্প করে। তাহলে এক নম্বর হচ্ছে ধরেন কার্ডিয়াক ফেলোর, সে কোনো জায়গায় ব্লাড পাঠাতে পারতেছে না, কিছুই হচ্ছে না। দুই নম্বর লাংসের সমস্যা, তার মানে লাংস অক্সিজেনেশন করতে পারছে না। লাংসের সমস্যা কী কী হতে পারে? এআরডিএস হতে পারে, নিউমোনিয়া হতে পারে, এরকম বিভিন্ন সমস্যা। তিন নম্বর, আপনার এই ব্লাড যাওয়ার রাস্তায় কোনো একটা জায়গায় ক্লট হয়ে গেল, তার মানে ইস্কেমিক চেঞ্জ। চার নম্বর হচ্ছে আপনার হিমোগ্লোবিন কম, তার মানে আপনার এনিমিয়া, ঠিক আছে? অথবা আর দুঃখিত, আরবিসি কম, ধরেন আপনার এনিমিয়া। অথবা আরবিসিতে হিমোগ্লোবিন কন্টেন্ট কম, একই কথা। অথবা এরকম কোনো হিমোগ্লোবিন যেটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, যেটা অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম, যেমন হিমোগ্লোবিন এফ, সেটা অক্সিজেনকে সব জায়গায় ছাড়তে পারে না। সো এরকম ঘটনা ঘটতে পারে। যেমন হিমোগ্লোবিন এফ আমরা কোথায় পাই? থ্যালাসেমিয়াগুলোতে আমরা পেতে পারি।
তাহলে এই প্রত্যেকটা কেসে একটা পেশেন্টের ক্রনিক অক্সিজেন ডেপ্রাইভেশন থাকবে তাহলে। এবং আরেকটা জিনিস হচ্ছে যেমন এটা যদি হিমোগ্লোবিনের জায়গায় যদি এটা কার্বক্সি হিমোগ্লোবিন হয়, অক্সিজেনের জায়গায় যদি এখানে কার্বন মনোক্সাইড এসে লেগে যায়, এটা যদি কার্বন মনোক্সাইড এসে লেগে যায় যেটাকে আমরা বলি কার্বক্সি হিমোগ্লোবিন, তখন আপনার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি থাকবে না। তাহলে এই ছোট্ট একটা ছবির মাধ্যমে আপনি এটা ইনশাল্লাহ মনে রাখতে পারবেন। পরীক্ষাতে এত কজ মনে থাকে না, যখন আপনি ছবি আকারে মনে রাখবেন আপনার দেখবেন যে ভিজুয়াল মেমোরিটা ইনশাল্লাহ ভালো কাজ করবে। তাহলে একটা কারণ আমরা পাইলাম হচ্ছে অক্সিজেন ডেপ্রাইভেশন, একটা কারণ আমরা কি পাইলাম, অক্সিজেন ডেপ্রাইভেশন। দুই নাম্বার আমরা পাচ্ছি হচ্ছে ফিজিক্যাল এজেন্ট। ফিজিক্যাল এজেন্ট কি হতে পারে, একটা সেলের মধ্যে যদি কোনো কারণে ধরেন একটা সেলকে আপনি যদি খুব বার্ন মানে আমাদের শরীর যদি পুড়ে যায় অথবা তীব্র ঠান্ডায় যদি চলে যায় তখন শরীরের সমস্যা হতে পারে। হঠাৎ করে যদি অ্যাটমসফিয়ারিক প্রেশারে কোনো চেঞ্জ হয়, রেডিয়েশন আসে অনেক বেশি, ইলেকট্রিক্যাল শক আসে, তাহলে একটা সেল নষ্ট হবে না। সো এইরকম কোনো মেকানিক্যাল ট্রমা, এক্সট্রিম অফ টেম্পারেচার, এগুলো আসলে আমাদের সেল ইঞ্জুরি হতে পারে। মেকানিক্যাল ট্রমা, এক্সট্রিম অফ টেম্পারেচার। তিন নম্বর হচ্ছে কেমিক্যাল এজেন্ট অ্যান্ড ড্রাগ। আমরা জানি যে বিভিন্ন রকমের কেমিক্যাল এজেন্ট আমাদের শরীরে, আমরা বিভিন্ন রকম ড্রাগ খেয়ে থাকি। তাহলে এই যে কেমিক্যাল এজেন্টসগুলো আছে, এই যে ড্রাগগুলো আছে, সেটা পোলিওট্রেন্স হতে পারে, হ্যাঁ, পেস্টিসাইড হতে পারে, হার্বিসাইড হতে পারে, এই প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের জন্য অনেক সময় ক্ষতিকর। এবং পাশাপাশি কেমিক্যাল এজেন্ট থেকে কি হয়, বিভিন্ন রকমের ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। এই ফ্রি রেডিক্যালগুলোও কিন্তু আমাদের শরীরের জন্য সে ক্ষতি করতে পারে। আবার ইভেন আপনি যদি ধরেন গ্লুকোজকে খুব হাই কনসেন্ট্রেশনে দেন, ইভেন সল্টকে খুব হাই কনসেন্ট্রেশনে দেন, যেমন ধরেন সমুদ্রের পানি যদি কাউকে খাওয়ায়, সে কি বাঁচবে? বাঁচবে না। তাহলে সল্ট হাই কনসেন্ট্রেশনে দিলেও খারাপ, গ্লুকোজ হাই কনসেন্ট্রেশনে থাকলেও খারাপ, ইভেন অক্সিজেনও যদি হাই কনসেন্ট্রেশনে থাকে সেটাও খারাপ। তাহলে এগুলো থেকে ট্রু ফলস আসতে পারে যে কোনটা কোনটা হাই কনসেন্ট্রেশনে খারাপ। সো এইরকম কোনো কেমিক্যাল এজেন্ট এবং ড্রাগ যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা মারা যেতে পারি। ঠিক আছে, গেল। এরপরে আপনি আরও কিছু পয়েন্ট পাবেন, দুঃখিত। হ্যাঁ, সো আপনি আরও কিছু পয়েন্ট পাবেন যেমন হচ্ছে ইনফেকশাস এবং হচ্ছে ইমিউনোলজিক। ইনফেকশাস এজেন্ট তাহলে অবশ্যই আপনি কোনো একটা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, এইরকম জিনিসগুলো যদি আমাদের আক্রমণ করে তাহলে আমাদের সেল ইনজুরি হতে পারে। ইমিউনোলজিক রিয়াকশন, ইমিউনোলজিক রিয়াকশনটা সাধারণত যেটা হয় যে যখন একটা ইনজুরিয়াস সাবস্টেন্স বা ইনফেক্টিভ সাবস্টেন্স আপনার শরীরে আক্রমণ করবে তখন এটা আসার কথা। বাট ফ্যাক্ট হচ্ছে যে এটা যে ইমিউনোলজিক রিয়াকশনগুলো অনেক সময় আমাদের এন্ডোজেনাস সেলফ অ্যান্টিজেনের এগেনস্টও হইতে পারে। হ্যাঁ, অনেক সময় ভুলে তারা কি করে অটোইমিউন ডিজিজগুলোতে আমাদের নিজেদেরকে নিজে গুলি করা শুরু করছে। হ্যাঁ, পুলিশের গুলি দিলেন আপনি সন্ত্রাসীকে মারার জন্য, পুলিশ আরেক পুলিশের মারা শুরু করলো, তাহলে এগুলো সেলফ সমস্যা বা অটোইমিউন প্রবলেম। তাহলে এরকম ইমিউনোলজিক রিয়াকশনের কারণে আমাদের ইমিউন সিস্টেম আমাদের নিজেদের সেলকে অ্যাটাক করতে পারে। এরপরে হ্যাঁ, আপনি কি বললেন, আপনি বললেন হচ্ছে জেনেটিক্যাল অ্যাবনর্মালিটি, যেমন ধরেন ডাউন সিনড্রোম, বা সিকল সেল এনিমিয়া। যেরকম আমরা বললাম সিকল সেল এনিমিয়াতে ঠিকমতো অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি থাকে না, থ্যালাসেমিয়াতে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি থাকে না। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমিউনো অ্যাসিডগুলো ঠিকমতো মানে ঠিক জায়গায় না থাকার কারণে একটা রোগ হয় এবং তার বডিতে এরকম এনার্জি ইউটিলাইজেশন ঠিকমতো হচ্ছে না। সো এরকম বিভিন্ন রকম জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে সেলের সমস্যা হতে পারে। এবং নিউট্রিশনাল ইমব্যালেন্স, যতটুকু প্রোটিন আসার কথা, যতটুকু ক্যালোরি আসার কথা, যতটুকু কার্বোহাইড্রেট আসার কথা, লিপিড আসার কথা, আসলো না। তাহলে একটা সেলের স্ট্রাকচার তৈরি করার জন্য লিপিড দরকার, সেলের ভিতরে অর্গানিলগুলার তৈরির জন্য প্রোটিন দরকার, ঠিক আছে, এবং হচ্ছে সেলের রেসপিরেশন চালানোর জন্য কার্বোহাইড্রেট দরকার, গ্লুকোজ দরকার। তাহলে কিছু যদি না আসে তাহলে এই সেলটা মারা যেতে পারে। তাহলে আমরা যদি পয়েন্টগুলোকে একটু সামারাইজ করি, আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। আমরা জানি যে ওপিসি যদি কেউ খায়, ওপিসি খাইলে মানুষ মারা যায়, আবার জিনে ধরলেও মানুষ মারা যায়। তাহলে ওপিসি জিন কজেস সেল ইনজুরি। ওপিসি জিন এগুলো যদি কারো ধরে তাহলে একটা মানুষের সেল ইনজুরি হতে পারে। তাহলে সেল ইনজুরি কেন হতে পারে, ওপিসি খায় আর ওপিসি খাইলে আর জিনে ধরলে। ওপিসি মানে কি, ওতে হচ্ছে অক্সিজেন ডেপ্রাইভেশন, পিতে হচ্ছে ফিজিক্যাল, সিতে হচ্ছে কেমিক্যাল, জিতে হচ্ছে আমরা বললাম যে জেনেটিক কোনো সমস্যা যদি থাকে, আইতে মানে হচ্ছে ইমিউনোলজিক্যাল এবং ইনফেকশন, এনতে হচ্ছে নিউট্রিশন। তাহলে ওপিসি জিন কজেস সেল ইনজুরি, ওপিসি জিন কজেস সেল ইনজুরি, এইভাবে ইনশাল্লাহ আপনি মনে রাখতে পারেন। তাহলে এই জিনিসগুলোকে আমরা আবার এভাবে ছবির মাধ্যমে মনে রাখতে পারি যে আপনি একটা সেল আঁকবেন, তাহলে আমি যদি সেল আঁকি তাহলে সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া ধরতে পারে যদি অক্সিজেন না থাকে, ঠিক আছে, অথবা আমাদের এখানে সেলের মধ্যে গ্লাইকোলাইসিস হয়, সো গ্লুকোজ দরকার, সো যদি নিউট্রিয়েন্ট যদি না থাকে তাহলে সমস্যা হতে পারে। তিন নম্বর যদি জেনেটিক্যাল সমস্যা হয়, দ্যাট মিনস আমাদের যদি ডিএনএতে প্রবলেম হয় তাহলে সমস্যা হয়। এছাড়া বাইরে থেকে ফিজিক্যাল, ইমিউনোলজিক্যাল, ইনফেকশাস এরকম কজগুলো আক্রমণ করলে একটা সেল নষ্ট হয়ে যেতে পারে। তাহলে সেল ইনজুরিকে ইনশাল্লাহ আমরা মনে হয় যে খুব ভালোভাবে পড়তে পেরেছি, এবং সেল ইনজুরির কজগুলো আপনারা ইনশাল্লাহ আর ভুল করবেন না বলেই আমি আশা করি। এবং এখন আসেন যে সেল ইনজুরি যখন হয় তখন সেলের মধ্যে আসলে কি কি ঘটনা ঘটে, ঠিক আছে। তাহলে সেল ইনজুরিতে সেলের মধ্যে কি কি ঘটনা ঘটে এটা আমরা ইনশাল্লাহ সামনে পড়বো। এইখানে একটা ছবি আমরা দেখে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন, যখন এই সেল ইনজুরি হয়, সেল ইনজুরির তে কি ঘটবে সেটা নির্ধারণ হয় ডিউরেশন অফ দ্য ইনজুরির উপরে এবং আপনার ইনজুরির ইফেক্টের উপরে। তাহলে যখনই আপনি ইনজুরি শুরু হলো তখন আপনার সেলের ফাংশনটা নষ্ট কমে যাওয়া শুরু করলো। কমে যাওয়া যখন শুরু করলো এট সাম পয়েন্ট, এটা কয়েক ঘন্টা যাওয়ার পরেই, হ্যাঁ, কয়েক ঘন্টা বা কয়েক মিনিট যাওয়ার পরে রিভার্সিবল থেকে সেটা ইরিভার্সিবল স্টেজে চলে যায়। তাহলে এইখানে এসে আর সেলটার
কি হবে না, আপনি বড়সড় সমস্যা পাওয়া শুরু করবেন। এবং যখন সেই ইরিভার্সিবল সেল ইনজুরিতে চলে গেল, তাহলে আপনি কিছু, প্রথমত যেটা পাবেন, আপনি বায়োকেমিক্যাল অল্টারেশন পাবেন। দেখবেন যে সেল ডেথ, হ্যাঁ, বায়োকেমিক্যাল অল্টারেশন হওয়া শুরু করলো। দুই নম্বর, সেলের মধ্যে আলট্রা স্ট্রাকচারাল কিছু চেঞ্জ পাবেন। এরপর লাইট মাইক্রোস্কোপি কিছু চেঞ্জ পাবেন। এরপর গ্রসলি সেলটাকে বাইরে থেকে দেখলে চেঞ্জ মনে হবে। তাহলে প্রথম চেঞ্জটা আসে বায়োকেমিক্যাল, প্রথম চেঞ্জটা আসে বায়োকেমিক্যাল, এরপর আলট্রা স্ট্রাকচারাল, এরপর লাইট মাইক্রোস্কোপিতে পাওয়া যায়, এবং এরপরে গ্রস দেখলেই আপনি হচ্ছে চেঞ্জ পেয়ে যাবেন। এইভাবে আমরা মোটামুটি সেল ইনজুরি জিনিসগুলোকে ডিউরেশন অফ ইনজুরি অনুযায়ী আলাদা করতে পারি। এটা এত বেশি প্রশ্ন আসে নাই, জাস্ট আমরা একটু দেখানোর জন্য দেখাই দিলাম। আচ্ছা, এখন আসেন যে আমরা যে আসি যে রিভার্সিবল সেল ইনজুরি। তাহলে রিভার্সিবল সেল ইনজুরিটা কি বলছিলাম, যে এইটা এরকম একটা অবস্থা যখন আপনার একদম আর্লি স্টেজ অফ ইনজুরিতে যদি হয়, যেটা মাইল্ড এবং ট্রানজিয়েন্ট থাকে, যেটাতে আপনি যদি ইনজুরিয়াস স্টিমুলিকে যদি আপনি ঠিক করে দেন, কারেক্ট করে দেন, সেলটা আগের অবস্থায় ফিরে যাবে। সেটাকে আপনি বলতে পারেন যে রিভার্সিবল সেল ইনজুরি। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি একটা ডেফিনেশনটা আপনার ধারণা থাকলে ভালো। এখন এই রিভার্সিবল সেল ইনজুরির মধ্যে দুইটা বৈশিষ্ট্য আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। রিভার্সিবল সেল ইনজুরিটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা হচ্ছে কারেক্টেবল, এখানে একটা কথা লেখা আছে, প্লাস এখানে লেখা আছে যে টু ফিচার্স, হ্যাঁ, দুইটা ফিচার আমাদের এই রিভার্সিবল সেল ইনজুরির সাথে খুব ভালোভাবে যায়। টু ফিচার্স, একটা ফিচার কি, একটা ফিচার্স কি হচ্ছে যে রিভার্সিবল সেল ইনজুরির মধ্যে আপনি জেনারেলাইজড সোয়েলিং অফ দ্য সেল পাবেন। মানে ওই যে যেটা আমরা বললাম যে সেলের সবচেয়ে প্রথম যে বিষয়টা হয়, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যখন কাজ করতে না পারে, তখন সেলটা ফোলা শুরু করে। এই যে সেলটা ফোলা শুরু করলো, এটা হচ্ছে একটা আর্লি চেঞ্জ। এবং দুই নম্বর হচ্ছে ফেটি চেঞ্জ পাওয়া যায়। তাহলে আমরা রিভার্সিবল সেল ইনজুরিতে কী কী পাচ্ছি, একটা হচ্ছে যে আমরা বুঝলাম যে ফেটি চেঞ্জ পাওয়া যায়, এবং হচ্ছে এখানে জেনারেলাইজ সোয়েলিং অফ দ্য সেল, অর্গানিল, ব্লেবিং অফ দ্য প্লাজমা মেমব্রেন, এইরকম ঘটনাগুলো পাওয়া যায়। তাহলে এই জিনিসটাকে দুইটা ফিচার বলছে, বাট দুইটা ফিচারকে আমরা মোটামুটি সুন্দর করে একটা ছবির মাধ্যমে বুঝতে পারি। তাহলে দেখেন, এই যে আমরা স্ট্রাকচার ছবি সেলটা আঁকলাম, সো এটা একটা সেল, এখানে নিউক্লিয়াস, আমরা জানি যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের সাথে সাথে থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গায়ে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম রাইবোজোম। হ্যাঁ, সো এইগুলোকে বলা হয় পলিসোম। যেই রাইবোসোমগুলো এটার সাথে কানেক্টেড থাকে, এটাকে বলা হয় পলিসোম। ঠিক আছে, এছাড়া আপনার এখানে আরও কি থাকতে পারে, বিভিন্ন গোলগি অ্যাপারেটাস থাকতে পারে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে গোলগি বডি, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা হচ্ছে পলিসোম। ওকে, এখন যখন আমরা সেলের মধ্যে পানি ঢোকা শুরু করলো, তাহলে ধরেন এটা হচ্ছে সেলটা ছিল, এখন সেলের মধ্যে যখন আস্তে আস্তে পানি ঢোকা শুরু করলো, তাহলে এই সেলটা আগের থেকে ফুলা শুরু করবে। হ্যাঁ, আগে এই সেলটাকে ধরেন আমরা দেখাচ্ছি যে এই যে হলুদটা হচ্ছে ধরেন পানি। এখন আরও অনেক পানি আসা শুরু করলো, হ্যাঁ, আরও যখন অনেক পানি আসা শুরু করবে, তাহলে তো এই পানি তো আর জায়গা নেবে না সেলের মধ্যে, তখন সেলটা আরও মোটোকাটো হয়ে যাবে। যখন সেলটা আরও মোটোকাটো হয়ে যাবে, তখন সেলের অবস্থাটা হবে হচ্ছে এরকম। তাহলে এই যে ধরলাম এখন সেলের মধ্যে একদম পানিতে ভর্তি টইটুম্বুর, হ্যাঁ। তাহলে এখন যে জিনিসটা হবে, দেখবেন যে সেলের ভিতরে সব কিছুর স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেলের গায়ে থেকে এই যে ডট 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 ডট, হ্যাঁ, এই রকম কার্ভের মতো করে জিনিসগুলো বের হচ্ছে। এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ব্লেব। ব্লেব মানে কি, ব্লেব মানে এরকম একটা জিনিস যেটা একটা গোল্লো গাল্লো মোটা কাটা এবং যেটা ফেটে যেতে পারে, হ্যাঁ, এরকম একটা জিনিসকে আমরা বলি হচ্ছে ব্লেব। তাহলে সেলের গায়ে গায়ে সেলটা সোয়েলিং হয়ে গেলে আর গায়ে গায়ে ব্লেব দেখা গেলো, এটা হচ্ছে আপনি একটা পরিবর্তন পাচ্ছেন। দুই নাম্বার, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আগের থেকে মোটা কাটা হয়ে গেছে, মোটা কাটা হওয়ার কারণে কিছু পলিসোম এরা আলাদা আলাদা হয়ে এখানে ডিটাচড হয়ে যাচ্ছে, তাহলে ডিটাচমেন্ট অফ দ্য পলিসোম আপনি পাচ্ছেন। তিন নম্বর, আপনি পাচ্ছেন যে এই চেঞ্জটা কিছুটা নিউক্লিয়াসের মধ্যে আসছে। নিউক্লিয়াসটা যেই সুন্দরভাবে কনডেন্স থাকার কথা, এখন নিউক্লিয়াসটা কনডেন্স না, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিনগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ক্রোমাটিনের মধ্যে একটা বিচ্ছিন্ন একটা অংশ, আপনি একটা বিচ্ছিন্ন ঘটনা আপনি পাচ্ছেন, তাহলে একটা ক্রোমাটিনের মধ্যে আমরা একটা চেঞ্জ পাচ্ছি। এরপরে আপনি কি পাচ্ছেন, আপনি দেখতেছেন যে এখানে কিছু লিপিড টিপিড জমা হয়ে কিছু ফাঁকা জায়গা হচ্ছে, সেই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে ভ্যাকিউল। হ্যাঁ, তাহলে এই যে এইখানে, দুঃখিত, তাহলে এইখানে আপনি কিছু ফাঁকা জায়গা আপনি পাচ্ছেন, এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে ভেহিকল। তাহলে এই যে আমরা এটাকে আরো ফাঁকা করে দিলাম আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, সরি। সো এইখানে আমরা পাচ্ছি ভেহিকল। ওকে, তাহলে আমরা কি পাইলাম, সেলের মধ্যে কিছু ফাঁকা জায়গা পাচ্ছি, দিস ইজ ভেকিউল। এবং হচ্ছে এইখানে ফসফোলিপিড, এই যে সেল মেমব্রেনগুলো নষ্ট হয়ে গেছে, সেল মেমব্রেনের কিছু স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে, এই যে এই সেল মেমব্রেনের যে স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে যায়, এদেরকে আমরা বলি হচ্ছে মায়েলিন ফিগার। তাহলে এই মায়েলিন ফিগার এখানে পাওয়া যেতে পারে। লাস্ট অফ অল, এটা হচ্ছে মায়েলিন ফিগার। ওকে, তাহলে এই মাইলিন ফিগার পাওয়া যেতে পারে। এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা রিভার্সিবল সেল ইনজুরিতে পাই। এবং এই যে রিভার্সিবল সেল ইনজুরিতে পাই, এই কথাগুলো দেখেন এখানে বলা আছে। তাহলে আর্লি অল্টারেশন ইন দ্য রিভার্সিবল সেল ইনজুরিতে সেলের জেনারেলাইজ সোয়েলিং হচ্ছে,
শুধুমাত্র সেল সেল না, সাথে অর্গানেলগুলোর হচ্ছে, এই কারণে প্লাজমা মেমব্রেনটাতে ব্লিবিং পাওয়া যাচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সোয়েলিং হচ্ছে, রাইবোজোমগুলো ডিটাচড হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার ক্রোমাটিনগুলো ক্লাম্পিং হয়ে যাচ্ছে। এই রকম ঘটনাগুলো আমরা দেখতে পারি। এবং এইটা নর্মালি সব সেলে পাওয়া যায়। বিশেষ করে যদি এইটা লিভার সেল হয় তাহলে সেখানে কিছু ফেটি চেঞ্জ পাওয়া যায়। লিভার সেলগুলোতে কিছু ফেটি চেঞ্জ পাওয়া যায়, টক্সিক কিছু চেঞ্জ। এবং লিভার সেলগুলোতে মূলত ট্রাইগ্লিসারাইড ফিল্ড লিপিড ভেকিউলগুলো মূলত লিভার সেলে বেশি পাওয়া যায়। আচ্ছা, তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ফ্যাটি চেঞ্জ আর কোথায় কোথায় পাওয়া যায়। তাহলে ফ্যাটি চেঞ্জ কোথায় কোথায় পাওয়া যায় অবশ্যই আপনাকে পরীক্ষার জন্য মনে রাখতে হবে। ফ্যাটি চেঞ্জ পাওয়া যায় হচ্ছে লিভার, কার্ডিয়াক মাসল অ্যান্ড কিডনিতে। লিভার, কার্ডিয়াক মাসল এবং কিডনিতে হচ্ছে আমরা ফ্যাটি চেঞ্জ পেতে পারি। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ওকে, সো এই কথাটাই আপনি যদি এখানে মরফোলজিতে দেখেন তাহলে একই কথা লেখছে যে আপনাকে যদি বলা হয় যে সেল ইনজুরির একটা ইউনিভার্সাল ফিচার কি, অ্যান্সার হয়ে যাবে সেলুলার সোয়েলিং। সেল ইনজুরির আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন কি, সেল ইনজুরির আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন হচ্ছে সেলুলার সোয়েলিং। ওকে, তাহলে সেলুলার সোয়েলিংটা আমরা একদম খুব ভালো করে ব্যাখ্যা করেছি। এবং যখন সেলুলার সোয়েলিং হচ্ছে তাহলে সেলটা মোটা হয়ে যাচ্ছে, সেলের ওয়েট বেড়ে যাচ্ছে। একটা একটা সেলের ওয়েট যখন বাড়তে থাকে ওই অর্গানটার ওয়েট বাড়ে। ঠিক আছে, এবং এই অর্গানটা দেখতে পেলোর হয়, কারণ সেলটা আগে যেরকম ছিল এখন যখন অনেক মোটা হয়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাইতে সেরকম নয়, তখন একটা পেলোর চেঞ্জ পাওয়া যায়, পেলোর পাওয়া যায়। এর পাশাপাশি আমরা বললাম যে ছোট ছোট ভেহিকিউল পাওয়া যেতে পারে। এবং হচ্ছে এইরকম যে চেঞ্জগুলোকে এরকম আমরা বলি হাইড্রোপিক চেঞ্জ অথবা ভেকিউলার ডিজেনারেশন। হ্যাঁ, সেলটা যখন এরকম মোটা হয়ে যায় সেটাকে আমরা বলি হাইড্রোপিক চেঞ্জ অথবা ভেকিউলার ডিজেনারেশন। ঠিক আছে। আচ্ছা, এছাড়া আপনি দেখতে পারেন যে এই সেলের মধ্যে যেটা হয়, এই সেলের মধ্যে আলট্রাস্ট্রাকচারাল চেঞ্জগুলো কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে যে ব্লেবিং পাওয়া যায়, মাইক্রোভিলাইগুলো লস্ট হয়ে যায়, মাইটোকন্ড্রিয়া সোয়েলিং থাকে, মাইলিন ফিগার থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো মানে ডায়ালেট হয়ে যায় এবং পলিসোমগুলো আলাদা হয়ে যায়। ঠিক আছে, এবং নিউক্লিয়াসের কিছু অল্টারেশন ঘটে। তাহলে এই যে পাঁচটা পয়েন্ট, এই পাঁচটা পয়েন্ট কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। সো হোয়াট আর দ্য আলট্রাস্ট্রাকচারাল চেঞ্জ, এভাবে যদি পরীক্ষাতে ট্রু ফলস আসে ইনশাআল্লাহ আপনার পারবেন না যে আলট্রাস্ট্রাকচারাল চেঞ্জ কী কী, আমরা কিন্তু আলোচনা করে দিলাম। এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যেটা, যখন সেল ইনজুরি হয় তখন কি সেলের মধ্যে ইউসিনোফিলিয়া বাড়ে না বেজোফিলিয়া বাড়ে? সেল ইনজুরি, সেল ডেথ। হ্যাঁ, সো এখানে দেখেন এগুলোতে সেল ইনজুরি, সেল ডেথ, এগুলো কি কোনো বি শব্দ আছে? যেহেতু কোনো বি শব্দ নাই, আপনি মনে রাখবেন এখানে বেসোফিলিয়া বাড়ে না। মানে বি শব্দ নাই মানে বি নাই, তার মানে কি বাড়ে? ই বাড়ে। হ্যাঁ, সেল ইনজুরি, সেল ডেথ সবখানে যেহেতু ই আছে, হ্যাঁ, সো আপনি মনে রাখবেন ডেথ। সো ডেথ, তার মানে এখান থেকে আপনি মনে রাখবেন হচ্ছে ইউসিনোফিলিয়া হয়, ইউসিনোফিলিয়া হয়। হ্যাঁ, এইভাবে আপনি পরীক্ষার হলে মনে রাখবেন। বাট এখানে মূল ব্যাপার যেটা, এই সেল ইনজুরিতে আমাদের আরএনএ প্রোডাকশন কম হয়, পলিসোমগুলোতে আলাদা হয়ে যায়, রাইবোসোমগুলো ডিটাচড হয়ে যায়। রাইবোসোমের কাজ হচ্ছে বিভিন্ন প্রোটিন তৈরি করা। এছাড়া আমাদের যখন যেহেতু নিউক্লিয়াসটা ক্রোমাটিনগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল, তো এরা ঠিকমতো আমরা যে আমাদের ডিএনএ থেকে ঠিকমতো আরএনএ তৈরি হবে না। আরএনএ কম মানে আমার আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। সো আরএনএ কম মানে আমার বডিতে অ্যাসিড কমে যাওয়া। সো আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড যখন কম, তার মানে আপনার সেলের মধ্যে ওভারঅল অ্যাসিড কম। অ্যাসিড মানে টানে হচ্ছে বেইসকে, অ্যাসিড আকর্ষণ করে বেইসকে। যখন আপনার বডিতে অ্যাসিড কমে যাচ্ছে, সেলে যখন অ্যাসিড কমে যাচ্ছে, সে বেইস যে স্টেইনগুলো আছে সেই স্টেইনগুলো সে দেয় না। মানে আসলে যখন আপনি কালার করেন, আপনি হিস্টোলজি স্লাইড দেখার জন্য যখন কালার করেন, আপনি একটা কালার করেন লাল, একটা কালার করেন হচ্ছে নীল, হ্যাঁ, বা বেগুনি। বেগুনি কালারটা হচ্ছে বেসোফিলিক কালার। কোনো জায়গায় যদি বেগুনি কালার হয় তাহলে বুঝি যে এই সেলের মধ্যে অ্যাসিডিক কন্টেন্ট আছে, এই কারণে সে বেগুনিকে টেনে নিচ্ছে। আর যদি কোনো একটা জায়গায় লাল কালার হয় তাহলে আমরা বুঝি যে এই সেলের মধ্যে বেসিক কন্টেন্ট বেশি, সেটা অ্যাসিডকে টেনে নিছে, তাই এটা কালারটা লাল হয়েছে। এই কারণে এটাকে বলা হয় ইউসিনোফিলিক স্টেইন। ঠিক আছে, তাহলে যেহেতু অ্যাসিড কমে যাচ্ছে তাহলে বেসোফিলিক স্টেইন নেওয়ার মতো কেউ থাকে না, যার কারণে ইউসিনোফিলিক স্টেইনটা তুলনামূলক বেশি থাকে, সেলটাকে দেখতে একটু রেড দেখায়। এটা হচ্ছে ব্যাখ্যা। পরীক্ষার ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে সেল ইনজুরি, সেল ডেথ, এগুলোতে কি হয়? বেসোফিলিয়া কমে, ইউসিনোফিলিক স্টেইনটা বাড়ে, হ্যাঁ, সেলটা বেশি রেড হয়ে যায়। ওকে, তাহলে অতটুকু ইনশাল্লাহ আমরা এখানে মনে রাখতে পারি। ওকে, এরপর আসেন হচ্ছে সেল ডেথ। তাহলে সেল ডেথ মোটামুটি কি, আমরা অলরেডি আলোচনা করেছি। সেল ডেথ হয় নেক্রোসিস হতে পারে অথবা হচ্ছে অ্যাপোপ্টোসিস হতে পারে, এবং ঘুরে ফিরে একই কাহিনী যে যেই আমরা ইঞ্জুরিগুলোতে পড়লাম রিভার্সিবল সেল ইঞ্জুরি যে কারণ, সেল ডেথের মতো মোটামুটি কারণগুলো একই। তাহলে সেল ডেথের মধ্যে দেখেন আপনি অ্যাপোপ্টোসিসের মূল কথা হচ্ছে জেনেটিক্যালি প্রোগ্রাম। নেক্রোসিসের ক্ষেত্রে আপনি হাইপোক্সিয়া, টক্সিন, টিস্যু ইঞ্জুরি, বিভিন্ন রকম ইঞ্জুরি, ট্রমা, এই জিনিসগুলোকে আপনি সেল ডেথের কারণ হিসাবে পাবেন। এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে এদের ফিচার্সের পার্থক্য। হ্যাঁ, নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের পার্থক্যটা এটা পরীক্ষার হলে লাগে। হ্যাঁ, নেক্রোসিস অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে অ্যাপোপ্টোসিসের মধ্যে দেখবেন যে এটা যখন ইনশাল্লাহ অ্যাপোপ্টোসিস পড়বেন তখন আপনি আরও ভালো করে বুঝবেন। আমরা অ্যাপোপ্টোসিসটা ইউজুয়ালি হচ্ছে ফিজিওলজিক্যাল হয়, জেনেটিক্যালি প্রোগ্রাম থাকে। সো যেহেতু জেনেটিক্যালি প্রোগ্রাম থাকে এটা খুব সুন্দরভাবে হয়, এখানে কোনো লিকেজ হয় না। তাহলে প্লাজমা মেমব্রেন একদম ইনটেক থাকে, স্ট্রাকচারগুলো সব সব ইনটেক থাকে, ভালো থাকে, কোনো রকম কোনো স্পিলেজ হয় না, লিকেজ হয় না, সেলুলার কন্টেন্টগুলো বাইরে বের হয় না। এই কারণে সেলুলার কন্টেন্ট যেহেতু বাইরে বের হয় না, কোনো ইনফ্লামেশনও কোথাও হয় না।
নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্ট হয়ে ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে আলাদা হয়ে যায়। আর কিন্তু নেক্রোসিসে একদম ফাটাফাটি অবস্থা, এখানে প্লাজমা মেমব্রেন ফেটে যায়, ডিসরাপশন হয়। এর যেহেতু প্লাজমা মেমব্রেনটা ফেটে যাচ্ছে, সো ভিতরের সেলুলার কন্টেন্ট বাইরে লিক আউট হয়, এনজাইমেটিক ডাইজেশন হয়, এবং এখানে অনেক বেশি ইনফ্লামেশন থাকে। এবং নেক্রোসিস ইজ ইউজুয়ালি প্যাথোলজিক্যাল, ঠিক আছে, নেক্রোসিস হচ্ছে ইউজুয়ালি প্যাথোলজিক্যাল, এবং নেক্রোসিসে সেলের সাইজটা আস্তে আস্তে সোয়েলিং হয়, যেহেতু এই যে সেলটা ডিসরাপশন হয়ে যাচ্ছে, তো সেলের সাইজটা সোয়েলিং এরকম হয়ে যেতে পারে। আচ্ছা, সো এখানে মোটামুটি একটা ছবিতে দেখানো হচ্ছে যে নেক্রোসিস এবং প্রসেসের কীরকম। সো এখানে দেখেন দুইটাই নর্মাল সেল, কিন্তু যখন অ্যাপোপ্টোসিস হবে, এই যে অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে দেখেন এখানে নিউক্লিয়াস যেটা আছে, এই নিউক্লিয়াসটার সাইজটা ছোট হয়ে যাচ্ছে। সো এই নিউক্লিয়াসের এই যে ক্রোমাটিনগুলো একটা একটা জায়গায় কনডেন্সড হয়ে যাচ্ছে, হ্যাঁ, মাঝখানে জায়গাগুলো ফাঁকা রেখে ক্রোমাটিনগুলো একটা জায়গায় কনডেন্সড হয়ে গেল। এরপর দেখলেন যে জায়গাতে ক্রোমাটিনগুলো কনডেন্সড আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এবং আলাদা আলাদা হয়ে সেলের ভিতরের স্ট্রাকচারগুলো মিলেই তারা বিভিন্ন রকম সেলুলার ফ্র্যাগমেন্টেশন তৈরি করলো। এই ফ্র্যাগমেন্টেশন প্রত্যেকটাকে আমরা বলি অ্যাপোপ্টোটিক বডি। এটা কোনোটার মধ্যে হয়তো বা সেলের কোনো পার্টিকেল আছে, কোনোটার মধ্যে ডিএনএর কোনো পার্টিকেল আছে, এরকম করে করে তা আলাদা হয়ে যায়। এবং এই অ্যাপোপ্টোটিক বডিগুলোকে পরে আমাদের ম্যাক্রোফেজ এসে খেয়ে ফেলে, ফেগোসাইটোসিস করে ফেলে। সো আলটিমেটলি এখানে কিন্তু কোনো রকম স্পিলেজ হলো না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি দেখেন যে নেক্রোসিসে কি হচ্ছে, নেক্রোসিসের ক্ষেত্রে এখানে কিছুটা ক্রোমাটিন কনডেনসেশন হচ্ছে, কিন্তু এইখানে যে সেলটা ফুলতে ফুলতে যে সেলের গায়ে অনেক ব্লেব দেখা যাচ্ছে, মেমব্রেনে ব্লেব দেখা যাচ্ছে, হঠাৎ করে সেলটা ব্রাস্ট হয়ে যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো ফুলে যাচ্ছে এখানে, এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়াগুলো ফুলে যাচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফুলে যাচ্ছে। সো এই যে মাইটোকন্ড্রিয়াটা লিক হয়ে গেল, মাইটোকন্ড্রিয়া জিনিসপত্র বাইরে বের হয়ে গেল, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জিনিসপত্র বাইরে বের হয়ে যাচ্ছে। এরপরে ঠাস করে সেলটা ফেটে যায়, সেলের ভিতরে সব জিনিস বাইরে চলে আসে। যখন সেলের ভিতরে সব জিনিস বাইরে চলে আসে, তখনই আপনার সমস্যা সমস্যা শুরু হয়, তখন ইনফ্লামেশন শুরু হয়। সো ইনফ্লামেটরি সেলগুলো এসে এখানে ডিস্ট্রাকশন করা শুরু করে, এবং এই যে সেলের যে ফসফোলিপিড, এগুলো থেকে তৈরি হয় হচ্ছে মাইলিন ফিগার, হ্যাঁ, যে মাইলিন ফিগারের কথা একটু আগে আমরা বললাম, সেই মাইলিন ফিগারগুলো আমরা এখানে পেতে পারি, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে নেক্রোসিসের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখলাম, যে নেক্রোসিসটা আসলে কাইন্ড অফ একটা এক্সিডেন্টাল সেল ডেথ। নেক্রোসিসের ক্ষেত্রে লোকাল ইনফ্লামেশন অনেক বেশি হয়, অন্যদিকে অ্যাপোপ্টোসিসটা হচ্ছে খুব সুন্দরভাবে রেগুলেটেড। অ্যাপোপ্টোসিসে ইনফ্লামেশন তেমন হয় না, ঠিক আছে। সো এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা খেয়াল রাখতে পারি। ওকে, তাহলে আমরা যদি দেখি যে নেক্রোসিস আসলে কি। সো নেক্রোসিস আসলে সবসময় একটা, এটাকে আমরা বলি যে এটা একটা প্যাথোলজিক্যাল প্রসেস ডিউ টু এ কনসিকোয়েন্স অফ সিভিয়ার ইনজুরি। তো সেই সিভিয়ার ইনজুরি কেন হতে পারে, ওই যে বললাম, যদি কোনো অক্সিজেন কম থাকে, আগের মতো ইসকেমিয়া থাকতে পারে, এরপর ইনফেকশাস কজের মধ্যে কোনো মাইক্রোবিয়াল টক্সিন যদি থাকে, অথবা কোনো ফিজিক্যাল ইনজুরি অথবা কেমিক্যাল ইনজুরি, হ্যাঁ, এইরকম সমস্যাগুলোর ক্ষেত্রে এটা হতে পারে। সো নেক্রোসিসের ক্ষেত্রে আপনি যখনই দেখবেন, নেক্রোসিসের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা হচ্ছে নেক্রোসিসের সেলুলার যে কন্টেন্টগুলো আছে বা সেলুলার যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে, এই প্রোটিনের নেচার চেঞ্জ হয়ে যাবে। তাই সেলুলার যত প্রোটিন সেগুলো নষ্ট হয়ে যাবে, এক নাম্বার। ডিনেচারেশন অফ সেলুলার প্রোটিন, দুই নাম্বার। সেলের ভিতরে যা ছিল সেলুলার সব কন্টেন্ট বাইরে লিক হয়ে যাবে, এটা হচ্ছে দুই নাম্বার কথা। তিন নাম্বার কথা হচ্ছে, যেহেতু সেলুলার কন্টেন্ট বাইরে লিক হচ্ছে, তিন নাম্বার হচ্ছে ইনফ্লামেশন হবে। চার নাম্বার, ইনফ্লামেশন হওয়ার পরে এই নেক্রোসিসের যত কন্টেন্টগুলো আছে এটা এদেরকে সবাই মিলে খেয়ে ফেলবে। তার মানে এনজাইমেটিক ডাইজেশন হবে, সেল নষ্ট হয়ে যাবে, সেলের ভিতরে সব কিছু নষ্ট হয়ে যাবে, এবং সেলের উপাদানগুলোকে সবাই খেয়ে ফেলবে। তাহলে চারটা বৈশিষ্ট্য নেক্রোসিস আমরা পাচ্ছি: সেলুলার প্রোটিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেলুলার কন্টেন্ট বাইরে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইনফ্লামেশন হচ্ছে, এবং এনজাইমেটিক ডিগ্রেডেশন হচ্ছে। এটা হচ্ছে নেক্রোসিসের মূল ইস্যু, ঠিক আছে। এবং এই যে এখানে এই কথাগুলো বলছে, তাহলে সেলুলার কন্টেন্ট কোন জিনিসগুলো মূলত এই ইনফ্লামেশনটাকে ত্বরান্বিত করে, এখানে খুব ভালো কিছু কিছু কথা লিখেছে। যে যখনই দেখবেন যে একটা সেল থেকে যখন কোনো একটা কারণে কিছু স্পেসিফিক সাবস্টেন্স যখন রিলিজ হয়, তখন এদেরকে বলা হয় ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। মানে এই রকম সাবস্টেন্সগুলো আপনি দেখলে বুঝবেন যে একটা সেল ড্যামেজ হয়ে গেছে, এবং এরা খুব বেশি ফেগোসাইটোসিসকে ট্রিগার করে। তাদের মধ্যে একটা হচ্ছে এটিপি, যখন মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়ে যায় তখন এটা হতে পারে। আর দুই নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড কখন হয়, যখন ডিএনএ ব্রেকডাউন হয়। পিউরিন, ডিএনএর যে পিউরিন অংশগুলো আছে, আমরা জানি যে অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন। এই পিউরিনগুলো যদি কোনো কারণে মেটাবলিজম হয়, কোনো কারণে যদি ভেঙে যায়, তখন তৈরি হতে পারে ইউরিক অ্যাসিড। এবং এই ইউরিক অ্যাসিড এবং হচ্ছে এটিপি, এরা প্রচণ্ড খারাপ এবং এরা প্রচণ্ড রকম সমস্যা করে, তখনই এরা হচ্ছে ফেগোসাইটোসিস করতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা এটিপি এবং ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ফেগোসাইটোসিস হয়, এটিপি এবং ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ফেগোসাইটোসিস হয়। এই জিনিসগুলো মোটামুটি আমরা জানতে পারলাম। ওকে, তাহলে এটা হচ্ছে নেক্রোসিসের জন্য ইনশাল্লাহ আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা, এবং এই যে সেলুলার কন্টেন্টগুলো বাইরে লিক হয়, এই কন্টেন্টগুলোই কিন্তু মূলত আপনি বিভিন্ন ব্লাড টেস্টে পান। যেমন আমরা জানি যে হার্ট অ্যাটাক হলে কি পাওয়া যায়, টোপোনিন আই পাওয়া যায়। সো টোপোনিন কীভাবে আসলো, হার্ট অ্যাটাক হচ্ছে, হার্টের মাসল নষ্ট হচ্ছে, ভিতরের প্রোটিন টোপোনিনগুলো রিলিজ হয়ে গেল, এই টোপোনিনগুলো আপনি পাচ্ছেন।
আপনি বাইল ডাক্টে যখন বাইল ডাক্টের এপিথেলিয়ামের মধ্যে আছে হচ্ছে আপনার অ্যালকালাইন ফসফেটাস, তাহলে যখন বাইল ডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে তখন হচ্ছে অ্যালকালাইন ফসফেটাস আপনি ব্লাডে পাচ্ছেন। যখন লিভার সেল নষ্ট হচ্ছে, লিভার সেলের ভিতরে থেকে ট্রান্স অ্যামাইনাস, এটা আপনি ব্লাডে পাচ্ছেন। তার মানে এই যে আমরা বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্টগুলো করি, এটা টেস্টগুলো কীভাবে আমরা করতে পারি? ডিউ টু নেক্রোসিস। নেক্রোসিসে এই সেলুলার স্ট্রাকচারগুলো, সেলুলার কন্টেন্টগুলো বাইরে বেরোচ্ছে, এটাকে আপনি ব্লাডে বেশি পান, ব্লাডে বেশি পেলে আপনি বুঝতে পারেন যে ওকে ফাইন, এখানে নেক্রোসিস হচ্ছে। তাহলে নেক্রোসিসের কিছু ফিচার আছে, নেক্রোসিসের ফিচারটাকে আমরা খুব ভালো করে ইনশাল্লাহ পড়বো, যে নেক্রোসিসের ফিচারগুলো কি। তাহলে নেক্রোসিসের মধ্যে আমরা বলছি যখন সেল ডেথ বা সেল ইনজুরি হয়, ডেথের মধ্যে ই আছে, ইনজুরির মধ্যে সেলের মধ্যে ই আছে, সো সেল ডেথের মধ্যে ইউসিনোফিলিয়া হয়, এক নম্বর কথা, এটা আমরা বলছি। দুই নম্বর কথা হচ্ছে এখানে গ্লাসি একটা এপিয়ারেন্স পাওয়া যায়। কি কি এপিয়ারেন্স পাওয়া যায়, একদম মূল কথাগুলো দাগায় রাখছি। একটা হচ্ছে ইউসিনোফিলিয়া হয়, কেন হয়? কারণ আরএনএ কমে যায়। দুই নম্বর হচ্ছে গ্লাসি এপিয়ারেন্স পাওয়া যায়। দেখতে কীরকম হয়, আপনার ছবি যদি দেখাই, যেমন দেখেন এখানে একটা সেল দেখেন, হ্যাঁ, এটা থেকে এটা একটু একটু ঘোলা মনে হচ্ছে, তাই না? এবার দেখেন এটা আরও বেশি ঘোলা মনে হচ্ছে, বিশেষ করে এই জায়গাগুলো যদি খেয়াল করেন, তাই না, আরও বেশি ঘোলা মনে হয়, মনে হয় গ্লাসের মধ্যে দিয়ে দেখতেছেন। তাহলে এটাকে বলা হয় গ্লাসি অ্যাপিয়ারেন্স। তাহলে নেক্রোসিসের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নেক্রোসিসের মধ্যে আপনি গ্লাসি হোমোজেনাস একটা অ্যাপিয়ারেন্স পান। কেন অ্যাপিয়ারেন্স পান? কারণ তখন গ্লাইকোজেন নষ্ট হয়ে যায়, সেলের মধ্যে যে গ্লাইকোজেন কন্টেন্ট থাকে সেগুলো শেষ হয়ে যায়, দ্যাটস এরকম একটা গ্লাসি অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। তিন নম্বর হচ্ছে এর সাইটোপ্লাজমগুলোর মধ্যে অনেক ফাঁকা ফাঁকা জায়গা চলে আসে। সাইটোপ্লাজমগুলোর মধ্যে এত ফাঁকা জায়গা চলে আসে দেখে মনে হয় যে মথ ইটেন। মথ ইটেন মানে কি? মনে করেন যে এটা একটা সুন্দর একটা গাছের পাতা, এখন এই পাতার মধ্যে একটা মথ আসলো। মথ হচ্ছে ওই যে যেগুলো থেকে পরবর্তীতে প্রজাপতি তৈরি হয়, এগুলো যেরকম পাতাটাকে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জায়গায় ছিদ্র ছিদ্র করে ফেলে, এই ছিদ্র ছিদ্র এপিয়ারেন্স পাওয়া যায়। সো যখন কোনো একটা জিনিসের মধ্যে এরকম ছিদ্র ছিদ্র এপিয়ারেন্স পাওয়া যায়, ছিদ্র ছিদ্র এপিয়ারেন্স, তখন এটা বলা হয় মথ ইটেন এপিয়ারেন্স। সো এইরকম মথ ইটেন একটা এপিয়ারেন্স আপনি হচ্ছে সাইটোপ্লাজমে পেতে পারেন। গেল। চার নম্বর কথা হচ্ছে কিছু মাইলিন ফিগার পাওয়া যায়, যেটা আমরা বললাম যে ফসফোলিপিড থেকে হয়। পাঁচ নম্বর কথা হচ্ছে কিছু কিছু জায়গায় এখানে ক্যালসিয়াম ডিপোজিশন হয়। ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে, যে সমস্ত জায়গায় ইনজুরি হয় সেখানে ক্যালসিয়াম ডিপোজিশন হয়। আমরা বললাম যে ইন্ট্রাসেলুলার অ্যাকিউমুলেশনের মধ্যে একটা কিন্তু ক্যালসিয়াম ছিল। সো এটা হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে। তাহলে পাঁচটা কথা আমরা বলছি। ইউসিনোফিলিয়া বাড়ে, গ্লাস সি অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, ভেকুলেটেড সাইটোপ্লাজম পাওয়া যায়, হ্যাঁ, ভেকুলেটেড সাইটোপ্লাজম পাওয়া যায়। ওকে। সো ভেকুলেটেড সাইটোপ্লাজম পাওয়া যায়। চার নম্বর কথা হচ্ছে এখানে ফসফোলিপিড থেকে মাইলিন ফিগার থাকে। পাঁচ নম্বর হচ্ছে এখানে বিভিন্ন রকম ক্যালসিয়াম ডিপোজিশন হয়। এছাড়া এইটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জেস ইন নেক্রোসিস। নিউক্লিয়ার চেঞ্জেস ইন নেক্রোসিস এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনটা জিনিস নিউক্লিয়ার চেঞ্জ পাই আমরা যদি একটু ছবি থেকে দেখি। নিউক্লিয়ার চেঞ্জের মধ্যে প্রথমত এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা প্রথমে হচ্ছে ভেঙে যায়। তাহলে এক নম্বর কি? নিউক্লিয়াস মানে হচ্ছে কেরিও, কেরিও মানে হচ্ছে সেন্ট্রাল থেকে আসছে, সেন্ট্রাল মানে কেরিও, যাই হোক নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে। তো কেরিও লাইসিস, নিউক্লিয়াসটা এরকম খন্ড 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 হয়ে ভেঙে যায়। দুই নাম্বার, ভাঙা টুকরাগুলো আবার অনেক সময় খুব টাইটলি জোড়া লাগতে পারে। এভাবে টাইটলি যদি জোড়া লাগে, টাইটলি কনডেন্সড হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলি পাইকনোসিস। পাইকনোসিস, তাহলে একটা হচ্ছে ক্যারিওলাইসিস, দুই নম্বর হলো পাইকনোসিস। তিন নাম্বার, এই যে ভাঙলো জোড়াগুলো খুব টাইট হয়ে আবার কনডেন্সড হলে এরপরে তারা একবারে ফেটে যায়, যেটাকে আমরা বলি ক্যারিওহেক্সিস। ক্যারিওহেক্সিস, তাহলে তিনটা জিনিস আমরা বললাম। একটা হচ্ছে ক্যারিওলাইসিস, পাইকনোসিস এবং হচ্ছে ক্যারিওহেক্সিস। এই তিনটা হচ্ছে নেক্রোসিসের সময় নিউক্লিয়াসের চেঞ্জ। এবং এই নিউক্লিয়াসে কী চেঞ্জ হচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনি আবার বুঝতে পারবেন। কীভাবে বুঝবেন তিনটাকে? আপনি বলেন, যখন ক্যারিওলাইসিস হচ্ছে ডিএনএগুলো একটু ফ্র্যাগমেন্টেশন হয়ে যাচ্ছে, ডিএনএতে কি আছে? ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে এটা কি স্টেইন নিবে দেখেন তো, আমি কি কালার রাখছি? নীল কালার রাখছি, ইচ্ছা করে রাখছি। কারণ কি? ডিএনএতে যদি অ্যাসিড থাকে তাহলে অ্যাসিড পছন্দ করবে কাকে? অ্যাসিডের গায়ে অ্যাসিডকে দেখে চলে আসবে হচ্ছে বেইস। তার মানে এই জায়গাটা কি স্টেইন নিবে? বেসোফিলিক স্টেইন নিবে, বেসোফিলিক। এখন কোশ্চেন হচ্ছে, যেহেতু এই জায়গাটা আগের চেয়ে লুজ হয়ে গেছে, আগের স্টেইনটা, আগের বেসোফিলিক স্টেইন বেশি না, এখন এইখানে বেসোফিলিক স্টেইন বেশি। এখানে বেসোফিলিয়া কমে গেল না, কারণ এখানে তো অনেক গ্যাপ গ্যাপ হয়ে গেল, কেরিওলাইসিস হয়ে গেল। তাহলে কেরিওলাইসিস হইলে সেলের বেসোফিলিয়া প্রথমত কমে। কিন্তু যখন এটা পাইকনোসিস হয় তখন আবার কি হয়? বেসোফিলিয়া, পাইকনোসিস এরা খুবই টাইটলি হয়ে গেল, তাহলে এই জায়গাতে আবার বেসোফিলিয়া বাড়ে, কারণ এখানে সবাই খুব টাইটলি কম্প্যাক্ট অবস্থায় আছে। কিন্তু যখন কেরিওহেক্সিস হবে তখন আবার বেসোফিলিয়া কমে যাবে। বিষয়টা বুঝতে পারলাম কিনা? যে ডিএনএটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেলে বেসোফিলিয়া কমে, টাইট হয়ে গেলে বেসোফিলিয়া বাড়ে, আবার সরে গেলে বেসোফিলিয়া কমে যায়। সো এই জিনিসটাই আমরা পাই, যে এখানে তিনটা জিনিস আমরা পাওয়া যায়: কেরিওলাইসিস, কেরিও পাইক্টোসিস এবং কেরিওহেক্সিস। তাহলে কেরিওলাইসিসের ক্ষেত্রে বেসোফিলিয়া, কেরিওলাইসিসের ক্ষেত্রে বেসোফিলিয়া কমে, পাইকনোসিসের ক্ষেত্রে বেসোফিলিয়া বাড়ে, কেরিওহেক্সিসের ক্ষেত্রে আবার বেসোফিলিয়া কমে যায়, এবং এরপরে নেক্রোটিক সেলটা মোটামুটি টোটালি ডিসঅ্যাপিয়ার করে। তাহলে নেক্রোটিক সেলের মরফোলজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে মরফোলজি আবার সামারি করি, যে ডিএনএ বা আরএনএ কমে যায়, কমে যাওয়ার কারণে আলটিমেটলি কী হচ্ছে? ডিএনএ বা আরএনএ
এই ডিএনএ বানানোর মধ্যে আছে হচ্ছে অ্যাসিড, অ্যাসিড লাভস বেস, লাভকে আমরা বলি ফিল, পছন্দ করা, যে থেকে লাভ করে সে তাকে ফিল করে বেশি, সেখান থেকে আপনি ফিলটা কীভাবে লিখতে পারেন, PHIL ফিল। তার মানে অ্যাসিড যেহেতু বেসকে ফিল করে, তার মানে অ্যাসিড কন্টেন্ট থাকলে আমাদের থাকে বেসোফিলিয়া। আর এখানে কি হয়, যেহেতু সেল ইঞ্জুরিতে বেস অ্যাসিড কমে যাচ্ছে, তার মানে ডিএনএ আরএনএ কমে যায়, তাই সেলের মধ্যে ইউসোনোফিলিয়া থাকে, সেলটার মধ্যে বিভিন্ন রকম অংশগুলোতে নষ্ট হয়ে যায়, তার মানে মথ ইটান অ্যাপিয়ারেন্স ডেভেলপ করে, সেলের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম ডিপোজিশন হয়, ডিস্ট্রফি ক্যালসিফিকেশন হয়, এবং নিউক্লিয়াসে কিছু চেঞ্জ আসে। ওকে, সো এই জিনিসটাকে আমরা মোটামুটি ছবির মাধ্যমে সামারাইজ করে দিয়েছি, যেন আপনারা ইনশাল্লাহ এইটাকে মুখস্থ রাখতে পারেন। সো ওভারঅল যদি এই পয়েন্টগুলোকে আমরা বলি, যে কখন আপনি বুঝবেন যে সেলটা এরকম একটা অবস্থা চলে গেছে যে সে আর রিভার্সিবল স্টেজে আসতে পারবে না, কখন তাকে স্টেজ অফ ইরিভার্সিবিলিটি বলে আমরা ঘোষণা করি, যখন আপনি দেখবেন যে এই পেশেন্টটার, এই সেলটার মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে গেছে। যদি মাইটোকন্ড্রিয়া ডিসফাংশন হয়, এই সেল ভাই আর কোনোদিনও ঠিক হবে না, বুঝছেন না? আপনার একটা মোবাইল নিয়ে গেলেন ঠিক করতে, বললো যে ভাই মোবাইলের সব কিছু চেঞ্জ করা যাবে, মোবাইলে যদি একদম মূল যে অংশটা মাদারবোর্ড যদি নষ্ট হয়ে যায়, তাহলে আর চেঞ্জ করা যাবে না, শেষ। সো এইটা আর কি এরকম, তাহলে যখন দেখবেন যে মাইটোকন্ড্রিয়া শেষ, তার মানে বুঝবেন যে সেল শেষ, ঠিক আছে? আর হচ্ছে যদি আপনি দেখবেন যে সেলের যে মেমব্রেনগুলো আছে, যেটাতে সেলটাকে আবদ্ধ রাখা হলো, সেই মেমব্রেনের ফাংশন যখন নষ্ট হয়ে যাবে, ডিসফাংশন হয়ে যাবে, তখনও বুঝবেন সেলের অবস্থা শেষ, ঠিক আছে? তাহলে এই দুইটা ক্ষেত্রে আপনার সেলকে আর কিছুই করা সম্ভব না, তখন সেল একদম নষ্ট। এইটাকে আমরা বলতে পারি যে পয়েন্ট অফ নো রিটার্ন, ঠিক আছে? আচ্ছা, সো প্যাটার্ন অফ টিস্যু নেক্রোসিস আমরা আজকে অতটুকুই রাখি ইনশাল্লাহ। প্যাটার্ন অফ টিস্যু নেক্রোসিস থেকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? সো আজকে আমরা যা আলোচনা করলাম আবার একটু সামারাইজ করি 1-2 মিনিটে আপনাদের জন্য। তাহলে প্রথম কথা আমরা বললাম যে সেল ইনজুরি সমস্যা, নর্মালি যখন সেলটা থাকে, সেল যখন স্ট্রেসে যায়, তখন তারা করে অ্যাডাপ্টেশন। যখন ইনজুরিতে পড়ে তখন হয় রিভার্সিবল চেঞ্জ করে অথবা ইরিভার্সিবল চেঞ্জ করে। রিভার্সিবল চেঞ্জ করলে তো ভালো, কোনো সমস্যা নেই, সেলটা একটু সোয়েলিং হইলো, ব্লিডিং হইলো, এরপর আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু ইরিভার্সিবল চেঞ্জ যখন হয়, তখন সেলের মধ্যে অনেকগুলো কন্টেন্ট চলে আসে, যে তার এটা কি নেক্রোসিস হবে নাকি অ্যাপোপ্টোসিস হবে। যদি জেনেটিক্যালি প্রোগ্রাম হয় তাহলে হয় অ্যাপোপ্টোসিস, যেখানে কোনো ইনফ্লামেশন হয় না, সেলটা শ্রিঙ্কেজ করে ফেলে। আর নেক্রোসিসে সেলটা ফুলে যায়, সোয়েলিং হয়, সেলুলার কন্টেন্ট লিক হয়, ইনফ্লামেশন হয়, এনজাইমেটিক ডাইজেশন হয়, তাই না? এইরকম ঘটনাগুলো আমরা পেতে পারি, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কারণ কি, সেল ইনজুরির কারণ কি, ওপিসি জিন। হ্যাঁ, সো অক্সিজেনের অভাব, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, জেনেটিক্যাল সমস্যা, ইনফেকশন, ইমিউনোলজিক্যাল, এবং হচ্ছে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, এই সমস্ত কারণে সেলুলার ইনজুরি হতে পারে। সো ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ অতটুকু থাকুক, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।